বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতে। সেপ্টেম্বরে এ খাতের ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 9.20%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ঊর্ধ্বমুখী সুদহার, আমদানি কমে যাওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বেসরকারি খাত। মূল্যস্ফীতি মোকাবেলায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 10% থেকে কমিয়ে 9.80% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সেপ্টেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল লক্ষ্যমাত্রার নিচে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে এ খাতের ঋণ প্রবৃদ্ধি কমে 9.20% নেমেছে, যা গত 3 বছরের সর্বনিম্ন। 2021 সালের সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছিল 8.77%। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানির এলসি খোলা কমেছে প্রায় 41%। খাত সংশ্লিষ্টরা বলছেন, জুলাই-আগস্ট আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়নি, এ কারণে কেউ বিনিয়োগ করতে চাইছে না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়াচ্ছে। এতে ব্যাংক ঋণের সুদহার অনেক বেড়েছে, তাই উচ্চ ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহ পাচ্ছেন না ব্যবসায়ীরা। এত হাই ইন্টারেস্ট রেটে কেউ বিনিয়োগে যাবে না, বরঞ্চ এক্সিস্টিং যে বিনিয়োগ আমাদের আছে সেই বিনিয়োগটাই এখন হুমকির মুখে পড়ে গেছে। এখন যে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ করা এটা খুব ডিফিকাল্ট। ম্যাক্সিমাম লোকজনই এটা ফিল করবে। আন্দোলন ও সুদহার বৃদ্ধি ছাড়াও গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং অনেক জায়গায় ঠিক মতন বিদ্যুৎ না পাওয়ার বিষয়টিও বিনিয়োগে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে 1 কেজি আলু কিনতে হচ্ছে 1 কেজি চালের চেয়েও বেশি দামে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। পেঁয়াজে ও চালের দামও চড়া। তবে শীতের আগাম সবজি বাজারে আসায় কিছুটা মিলেছে স্বস্তি। রাজধানীর বাজারে আলুর কোনো সংকট নেই, কিন্তু কিনতে গিয়ে নাভিশ্বাস নগরবাসী। গত সপ্তাহে 60 টাকা হলেও এখন গুনতে হচ্ছে 70 টাকা কেজিতে, অথচ 1 কেজি মোটা চালের দাম 54 থেকে 55 টাকা। টিসিবির হিসাবে 7 দিনেই আলুর দাম বেড়েছে 12.5%। আর এর কারণ হিসেবে হিমাগার থেকে সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। কৃষক আলু লাগাইতেছে, আবার খাওয়া যাইতেছে, এখন তার আলু উৎপাদন হইতেছে না, এখন খালি আলু খাওয়া হইতেছে। যখন আবার নতুন আসবে তখন বোঝা যাবে কিরকম হয় বাজারটা। পাইকারি বাজারে আইসেও যে খুচরা পাচ্ছি আমরা 70 টাকা কেজি, এক পালা নিয়েছি আপনার 350 টাকা, সেম প্রাইস। তাহলে আমরা এখানে আইসা কারণ বাজারে আইসা বাজার করার ইয়েটা কি। পেঁয়াজের দামও স্বস্তি নেই। দেশিটা 150 আর আমদানি পেঁয়াজের কেজি 130 টাকা। আমদানি শুল্ক তুলে নেওয়ার পরও দামে লাগাম টানা যাচ্ছে না। আমাদের বলার মতো তার কিছু নাই, আমরা তো না পারি কোনো কিছু করতে হচ্ছে। যে অবস্থা বাজারের পরিস্থিতি, এটা বলার মতো না, তো বললে প্রকাশ করতে পারবো না। সরকারি সংস্থার নানা হুঁশিয়ারিতেও চড়া চালের বাজার। মোটা 55 আর সরু চালের জন্য কেজিতে গুনতে হচ্ছে 70 টাকার বেশি। চালের দাম বেশি হলে আমাদের সংসারের সমস্যা হয়, একলা খাটুনিয়া হিমশিম খেতে হয়। তবে শীতের আগাম সবজি বাজারে আসায় ফিরেছে স্বস্তি। মূলা, পটল 60 টাকার মধ্যে, কাঁচামরিচের কেজি 120 টাকা, আর 150 টাকার নিচে মিলছে না নতুন আলু। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে পেঁয়াজের দামও, তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। চট্টগ্রামে আলু ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 530 টাকায় বিক্রি হওয়া দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা কেজিতে। সোনালী মুরগিও বিক্রি হচ্ছে 320 টাকায়, আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। রাজশাহীতে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। বরিশালে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। আমদানি করা পেঁয়াজ 110 টাকা আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকায়। সব ধরনের চালের দামও বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। তবে সরবরাহ বেশি থাকায় কেজিতে 20 থেকে পর্যন্ত কমেছে মাছের দাম। খুলনায় সবজির দাম কমলেও বেড়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। সব জিনিসের দাম বৃদ্ধি, সবজি বাজার প্রায় 180 টাকার নিচে কোনো সবজি নাই। যে আলু 30 টাকা 25 টাকা কেজি, সেই আলু আজকে 70 টাকা কেজি। আলু গত সপ্তাহে বেচছি 60, এবার এই সপ্তাহে 68, 70।
যেমন পেঁয়াজ গত সপ্তাহে 90 টাকা বিক্রি করছি, এখন চলতে আছে 100, 105। পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের সুপারিশ দ্রুতই বাস্তবায়ন হবে, আর এতে সুফল পাবেন বিনিয়োগকারীরা। কমিটির সদস্য অধ্যাপক আলামিন জানালেন, বিভিন্ন মেয়াদে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গতি ফেরাতে ডিএসসি সহ বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে 2010 সালের ধস ও পরবর্তী 14 বছরের নিম্নমুখী ধারায় পুঁজিবাজারের সব শ্রেণীর বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। পুঁজি হারিয়ে রাস্তায় বিক্ষোভ করেছেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও সংস্কারের জন্য গঠন করা হয় টাস্কফোর্স। মার্জিন রুলস নীতিমালা, তালিকাভুক্ত কোম্পানি ও অডিটর প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা সহ 17টি কার্যপরিধি নির্ধারণ করে শুরু হয় সংস্কার যাত্রা। টাস্কফোর্সের অন্যতম সদস্য অধ্যাপক আলামিন জানালেন, বিনিয়োগকারীদের স্বার্থে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, আর তা বাস্তবায়নে চাপমুক্ত হয়ে কাজ করছেন তারা। একটা সুন্দর ফ্রেমিং পলিসি আমরা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। ওনারা হচ্ছেন যদি সেটাকে বাস্তবায়ন করেন এবং যারা আলটিমেটলি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের, এখন যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই, আশা করতে পারি আমরা একটা যেটা প্ল্যান করছি এটা এক্সিকিউটেড হলে বাজারের জন্য লং টার্মে ভালো হবে। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে নিজস্ব গতিতেই এগিয়ে যাবে পুঁজিবাজার। আমরা লাস্ট 15 বছরে দেখেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং একটা কমান্ড সেন্টারের মতো কাজ করছে। তারা সমস্ত জায়গায় ইন্টারভিন করছে। ডিএসসির যে রোল হচ্ছে একটা ইম্পর্টেন্ট অপারেটিং এজেন্সি, তো অপারেটিং এজেন্সি হিসেবে তার যে ইন্ডিপেন্ডেন্স থাকা উচিত, সেই ইন্ডিপেন্ডেন্স সে জায়গায় নাই। আমাদের পুঁজিবাজারে এই মুহূর্তে বড় সংকটটা কিন্তু আস্থা, তারল্যটা তো আছেই। তো আমি বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে সবচেয়ে বড় চাপ হচ্ছে আপনার ফোর্থ সেক্টর। যাদের মার্জিনটা ছিল তাদের কিন্তু আলটিমেটলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এটাকে আমরা একটা টপ প্রায়োরিটি লিস্টে আমরা রাখছি। শেয়ার বাজারের নাজুক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে টেকসই সমাধানের লক্ষ্যেই কাজ করছে টাস্কফোর্স। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাথর লুটপাটের কারণে সৌন্দর্য হারাচ্ছে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা। এভাবে চললে একসময় পর্যটক শূন্য হওয়ার আশঙ্কা করছেন সেখানকার পর্যটন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও পর্যটন কেন্দ্রটি রক্ষায় কাজ করার কথা জানিয়েছে প্রশাসন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের উজানে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান। ছোট বড় পাথরের ওপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলরাশি আর ভারতের মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখানে চোখে পড়ে পাথর ব্যবসায়ীদের। এতে অল্প দিনেই সৌন্দর্য হারাতে বসেছে এই এলাকা। এখান থেকে যারা যাচ্ছে তারা কিন্তু মানে পজিটিভ বলতেছে না, নেগেটিভলি বলতেছে যে পাথর কমতেছে, এখন যে কি করব। তো এর জন্য কিন্তু আমাদের আসার আগ্রহটা কমতেছে। ওয়াশরুম তো মানে মাস্ট দরকার, চেঞ্জিং রুম। এখানে আমরা একটু গোসল করব, এটা যদি একটু চেঞ্জ না করতে পারি তাহলে তো সম্ভব না। প্রতিদিন রাতে হয়, লুট হয় পাথর, আর পর্যটক এসে নিরাশ হয়। পর্যটক এসে বলে যে আগের মতো তো সৌন্দর্য নাই। সিলেটের ব্যবসায়ী নেতাদের শঙ্কা, অবিলম্বে লুট বন্ধ না হলে একসময় পর্যটক শূন্য হতে পারে কেন্দ্রটি, ধস নামতে পারে এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। বালু পাথর বড় বড় গাড়িতে টানার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, এই পর্যটনের উপরে নির্ভরশীল হয়ে সিলেটের অর্ধেক ব্যবসা বাণিজ্য উন্নতি সাধন করত। যখন পর্যটক কমে যাবে তখন সিলেটের ব্যবসা বাণিজ্য কমে যাবে। এদিকে পাথর লুটপাট বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকাটি পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। আমাদের সকল কার্যক্রম চলমান আছে যেন দর্শনার্থীরা এখানে এসে পূর্ণ স্যাটিসফ্যাকশন নিয়ে যেতে পারেন এবং বারবার ফিরে আসেন, এবং বাংলাদেশ যেন পর্যটনে এগিয়ে যায় সাদা পাথরের হাত ধরে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন গড়ে 1000 মানুষ ঘুরতে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। দিন দিন বাড়ছে এসব সার ও কীটনাশকের উপর নির্ভরশীলতা। এসব ফসল ও সবজি খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই অবস্থা থেকে উত্তরণে জৈব সার ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। নাটোরে সারা বছর ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন শাকসবজি হয়। বেশি ফলনের আশায় ডিলারের পরামর্শে
জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করেন অনেক কৃষক। এতে সাময়িক উপকার পেলেও মাটির উর্বরতা কমায় এখন দুশ্চিন্তা বেড়েছে। কাঙ্ক্ষিত ফলন পেতে আগের চেয়ে বেশি রাসায়নিক দিতে হচ্ছে। আগে যেরকম মাটির শক্তি থাকতো এখন আর সেই শক্তি নাই। ফসলে জমিতে সার দিতে দিতে দেখা যাচ্ছে যে মাটির উর্বরতা শক্তি কমে গেছে। জমির উর্বরতা ঠিক রেখে উৎপাদন বাড়াতে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ এবং জৈব সার ও বালাইনাশক ব্যবহারের কথা বলছে কৃষি বিভাগ। তবে কৃষকের অভিযোগ কর্মকর্তাদের পাশে পাওয়া যায় না। কৃষি কর্মকর্তাকে এই পর্যন্ত এসে একটা দিন এসে পরামর্শ বা মাঠ পর্যায়ে এসে আমার কৃষকে দেওয়া তারা দেয় না। কৃষি হোক নিরাপদ, কৃষি হোক যান্ত্রিক, কৃষি হোক আধুনিক, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সমস্ত আধুনিক, লাগসই, টেকসই, পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলো আছে এগুলো কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। অতিরিক্ত সার ও কীটনাশক দেয়া ফসল ও সবজি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানিয়ে চিকিৎসকরা বলছেন সবকিছু ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে। আমরা যেমন শাকসবজি যখন বাসা থেকে যখন নিয়ে আসবো কিনে তখন অবশ্যই কিন্তু প্রপারলি তাকে ধুয়ে তারপর কিন্তু প্রসেস করে তাকে কিন্তু খেতে হবে। এমন না যে আমি এসে সাথে সাথে আমি কেটে ধুয়ে আমি রান্না করতে বসে গেলাম, বিষয়টি এরকম যে কোনো খাবারেই। চলতি মৌসুমে জেলায় 1,70,000 হেক্টর জমিতে বিভিন্ন ফসল ও সবজি আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপন্ন বন্য প্রাণীর আবাসস্থল মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানা চিহ্নিত না থাকায় 28 বছরে উদ্যানের অনেক জমি বেদখল হয়ে গেছে। উদ্ধার কাজও হচ্ছে বাধাগ্রস্ত। এছাড়াও বনের সীমানা কোথায়, জমি কার দখলে কতটুকু আছে তা নিশ্চিত করতে জটিলতায় পড়ছে বন বিভাগ। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আয়তন কাগজেপত্রে 1250 হেক্টর। তবে এ বনের ভূমি জরিপের কোনো রেকর্ড নেই সীমানা পিলারও। ফলে কতখানি জায়গা বেদখল হয়েছে সেই হিসাব নেই বন বিভাগের কাছে। লাউয়াছড়ার আশেপাশে গ্রাম ও ব্যক্তি মালিকানাধীন জমি আছে। এই সুযোগে উদ্যান সংলগ্ন অনেক ভূমি মালিক বনের জমি দখলে নিয়ে করেছেন ফলের বাগান, অনেকে গড়ে তুলেছেন বিভিন্ন স্থাপনা। এটা রক্ষিত কিছু জায়গা আছে, অনেকের দখলে আছে। এগুলা আপনার জরিপ করার জন্য এর আগে এসএফ স্যার তবিবুর রহমান স্যারও উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু অদৃশ্য কারণে লাউয়াছড়ার মাপটা হয় না, জরিপটা হয় না। এইটার প্রতি একজন মানুষের লোক হইল যে খালি জায়গা ফালাইলে একটা কিছু করিলাই, যে এই বাউন্ডারিটা হয়ে গেলে কি হেয়ার এইদিকে আর পাও রাখতো না। সম্প্রতি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে 10 একর বেদখল বনভূমি উদ্ধার করা হয়েছে। তবে সীমানা নির্ধারণ না থাকায় সেখানে খুঁটিও বসানো যাচ্ছে না জানান বন কর্মকর্তারা। এই উদ্ধার কার্যক্রম চলমান থাকবে, তবে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বলেছি যে জরিপের প্রয়োজন আছে। আর আমাদের ডিএফও মহোদয় জরিপ বিভাগের সেটেলমেন্ট অফিসে চিঠি লিখছে। বেদখল জমি উদ্ধার করে সীমানা নির্ধারণের দাবি পরিবেশ কর্মীদের। সীমানা নির্ধারণটা এই জন্যই জরুরি, কারণ অতীতে আসলে বনের জায়গা যে দখল হয়েছে সীমানা নির্ধারিত না থাকার কারণেই হয়েছে। 1996 সালে মৌলভীবাজারের লাউয়াছড়া বনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। 2006 সালে তা হস্তান্তর করা হয় বন্যপ্রাণীর ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাকাশে বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করল জাপান। মঙ্গলবার লিগনোস্যাট নামের উপগ্রহটি পরীক্ষামূলকভাবে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এটি পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে স্পেস এক্স মিশনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে প্রেরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে বিভিন্ন জিনিসের পরিবেশ বান্ধব বিকল্প খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। এরই ধারাবাহিকতায় এবার কাঠের স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে জাপান। কিয়োটো ইউনিভার্সিটি এবং বাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রির যৌথ উদ্যোগে লিগনোস্যাট নামে উপগ্রহটি তৈরি করা হয়েছে। নির্দিষ্ট কক্ষপথে প্রায় 6 মাস অবস্থান করবে এটি। কিয়োটো ইউনিভার্সিটি বনবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোজি মুরাতা এই নতুন সৃষ্টি নিয়ে বেশ আশাবাদী। স্যাটেলাইট তৈরিতে জাপানের উন্নতমানের ম্যাগনোলিয়া গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। কাঠগুলো বেশ মজবুত। কফি মগের চেয়েও ছোট আকৃতির স্যাটেলাইটটি মহাকাশে অন্তত 6 মাস থাকবে। এরপর এটিকে বায়ুমণ্ডলের ওপরের স্তরে প্রবেশের অনুমতি দেয়া হবে।
প্রাথমিকভাবে কাঠ মহাকাশের জটিল পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে কিনা তা পরীক্ষা করাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কারণ মহাকাশে তাপমাত্রা প্রতি ৪৫ মিনিটে -১০০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। স্যাটেলাইটের মেয়াদ শেষ হলে তা মহাকাশেই বিধ্বস্ত হয়। এ সময় এর ধাতব দেহ থেকে ক্ষতিকর কণা মহাকাশে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ধাতুর পরিবর্তে কাঠ ব্যবহার করা গেলে বিষাক্ত কণা পরিবেশে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।